Hello everyone, myself Shubham Mondol. Now you are watching Chem Orbit YouTube channel. আজকের আমার ডিসকাশন টপিকটি হলো ক্লাস 10 এর এনসিইআরটি সিলেবাস অনুযায়ী ফার্স্ট চ্যাপ্টার কেমিক্যাল রিঅ্যাকশনস অ্যান্ড ইকুয়েশনস এর পার্ট 2। তো এই পার্ট 2 তে আমি যে বিষয়গুলি সাবজেক্ট টপিকগুলো ডিসকাস করব সেগুলি হলো ভেরিয়াস টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন অ্যান্ড rancidity and corrosion, এগুলো এই টপিকগুলো আমি ডিসকাস করব ইন ডিটেলস। সো ভিডিওটি এন্ড অবধি দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। So let's start. Hello, today I will discuss the topic is chemical reactions and equations part 2. So আজকে যে টপিকটা আমরা ডিসকাস করব পার্ট 2 এর মধ্যে, সেটা হচ্ছে টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন। তো এখানে দেখো যে প্রচুর টাইপস অফ রয়েছে, মেনলি আমি 13 টাইপস অফ বলেছি, তাছাড়াও আরও রয়েছে ছোটোখাটো প্রচুর। তো নামগুলো এক এক করে বলছি, তারপরে ব্যাপারগুলো বলছি। First, combination or synthesis reaction, decomposition reaction, displacement reaction, double displacement reaction, oxidation reaction, precipitation reaction, that is PPT ও বলা যায় এটাকে, neutralization reaction, combustion reaction, complexation reaction, acid base reactions, solid state reaction, reactions at solid gas interface and photochemical reactions. তো এখানে আমরা সবগুলো রিঅ্যাকশন জানবো না। তোমাদের এনসিইআরটির টেক্সট বইয়ে এনসিইআরটির টেক্সট বইয়ে যে কয়টি কেমিক্যাল রিঅ্যাকশনস এর কথা বলা হয়েছে সেগুলো শুধু জানবো। তো টেক্সট বই এই প্রথম পাঁচটির কথা 5 টাইপস অফ বলা আছে, তো এইগুলোকে আমরা ডিটেলসে ডিসকাস করব। আর একটা দেখো এখানে গ্রিন কালারে রয়েছে এই অ্যাসিড বেস রিঅ্যাকশনস। এই রিঅ্যাকশনটা তোমরা জানবে নেক্সট চ্যাপ্টার 2 যখন আমরা ডিসকাস করব, তখন এটা সম্বন্ধে ডিটেলসে বলা হবে। বাকিগুলো তোমাদের নাম জেনে রাখতে পারো, না জানলেও কোনো অসুবিধা নেই। তো নেক্সট শুরু করা যাক। টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশনস। ফার্স্ট রিঅ্যাকশন কি? কম্বিনেশন রিঅ্যাকশন। ডেফিনেশনটা কি বলা আছে? এই কম্বিনেশন রিঅ্যাকশন ইজ এ কেমিক্যাল রিঅ্যাকশন where two or more reactants combine to form a single product, মানে দুটি বা তার বেশি টু or more reactant কি করছে? কম্বাইন করে একটা শুধুমাত্র সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করছে, প্রডিউস করছে। তো এক্সাম্পলটা দেখা যায়। ফার্স্ট এখানে দুটো কার্বন একটা রিঅ্যাক্ট্যান্ট, অক্সিজেন একটা রিঅ্যাক্ট্যান্ট তৈরি করছে কি? কার্বন ডাইঅক্সাইড। তাহলে কি হলো? এখানে দুটো রিঅ্যাক্ট্যান্ট, টু আর মোর বলেছে, এখানে দুটো রিঅ্যাক্ট্যান্ট আছে, কার্বন একটা অক্সিজেন একটা, করছে কি? সিঙ্গেল প্রোডাক্ট, কার্বন ডাইঅক্সাইড সিঙ্গেল প্রোডাক্ট হিসেবে তৈরি করছে। তো এই ধরনের রিঅ্যাকশনসগুলোকে বলা হয় এই কম্বিনেশন কেমিক্যাল রিঅ্যাকশনস। আরেকটা এক্সাম্পল দাও। সিমিলারলি এখানে সোডিয়াম এনে একটা রিঅ্যাক্টেন্ট, আরেকটা কি? Cl2 মানে ক্লোরিন একটা রিঅ্যাক্ট্যান্ট প্রডিউস কি করছে কি রিঅ্যাকশনের ফলে? না 2NaCl। তো তাহলে এখানেও আবার কি? সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করছে। তো বোঝা গেল। এবার নেক্সটে আমরা যাব ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ডিকম্পোজিশন কেমিক্যাল রিঅ্যাকশন ডেফিনেশনটা দেখা যাক। A decomposition reaction is a chemical reaction where
a single compound, that is reactant, splits up into two or more substance, that is product, under suitable conditions. সেটা হিট হতে পারে একটা। তো এখানে কি বলা হয়েছে যে দুটো বা তার বেশি প্রোডাক্ট সাবস্টেন্স বা প্রোডাক্ট যাই বলো সেটা পসিবিলিটি আছে, কিন্তু এদের যে রিয়াক্ট্যান্ট সেটা সিঙ্গেল হবে, দ্যাট ইজ স্প্লিট হবে, ব্রোকেন হবে, ভেঙে গিয়ে নতুন প্রোডাক্ট আমরা পাবো। তো এখানে এক্সাম্পল দেখো, CaCO3 লাইমস্টোন স্প্লিট হয়ে কি হচ্ছে না CaO ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, কুইক লাইম। ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয় কুইক লাইম। তো সেই কারণে এখানে বলা হয়েছে যে সিঙ্গেল কম্পাউন্ড বা রিয়াক্ট্যান্ট স্প্লিট আপ ইন্টু এ টু অর মোর সাবস্টেন্স, দুটো বা তার বেশি পসিবিলিটি থাকতে পারে প্রোডাক্টে। নেক্সট FeSO4 ফেরাস সালফেট থেকে স্প্লিট হয়ে কি হচ্ছে Fe2O3 SO2 আর কি তৈরি হচ্ছে SO3। তো এখানে দেখো টু আর মোর বলেছে, তার মানে এখানে তিনটে তৈরি হয়েছে, তাহলে কোথাও দুটোও তৈরি হতে পারে, কোথাও থ্রি টাইপ তিনটেও প্রোডাক্ট তৈরি হতে পারে, কিন্তু আলটিমেটলি একটা কোনো সিঙ্গেল কোনো রিয়াক্ট্যান্ট থেকেই এটা পসিবল, এটা সবসময় মাথায় রাখতে হবে। তো এখানে একটা জিনিস দেখো যে এই কম্বিনেশন রিয়াকশন আর এই ডিকম্পোজিশন রিয়াকশন পরস্পর অপোজিট, তাই তো? কিরকম অপোজিট, যে এখানে কি হচ্ছে কম্বিনেশনে কি হচ্ছে না দুটো রিয়াক্টেন্ট প্রোডাক্ট তৈরি করছে, আর ডিকম্পোজিশনে একটা রিয়াক্টেন্টই দুটো প্রোডাক্ট তৈরি করছে। তো সেই কারণে এদের বলা হয় যে এরা পরস্পরের অপোজিট রিয়াকশন। নেক্সট যাব ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ডিসপ্লেসমেন্ট রিয়াকশন ডেফিনেশনটা দেখা যাক। A displacement reaction is a chemical reaction in which one element take place to another element in a compound. এই কেমিক্যাল ইন শর্টে বলা যায় যে একটা এলিমেন্ট তার নিজের স্থান পরিবর্তন করে অন্য একটা এলিমেন্টে অন্য একটা কম্পাউন্ডের সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে নতুন একটা প্রোডাক্ট তৈরি করছে। সবসময় একটা জিনিস মনে রাখবে, কোনো একটি যখন টেক প্লেস অন্য স্থানে পৌঁছাচ্ছে তখন সেটা রিয়াক্টেন্টের এলিমেন্টটা প্রোডাক্টের এলিমেন্টের সাথে যুক্ত হচ্ছে। তো এটাকে আরো ডিটেলে বলতে গেলে বলা যায় যে কোনো একটি রিয়াক্ট্যান্ট কম্পাউন্ডের মানে ধরো সিম্পল এক্সাম্পলটা না হলো কপার ক্লোরাইড। কপার ক্লোরাইড গোটাটা একটা কম্পাউন্ড, তার ইন্ডিভিজুয়াল এলিমেন্ট একটা কপার, একটা ক্লোরাইড Cl2। তো এই কপার ক্লোরাইড কম্পাউন্ডের শুধু দেখো Cl2টা PbCl2 হিসেবে এখানে অ্যাড হচ্ছে, মানে কোনো একটি কম্পাউন্ডের যে কোনো একটি স্পেসিফিক এলিমেন্ট, মেনলি এখানে আয়নস যায়, গিয়ে কি হচ্ছে নেক্সট যে কম্পাউন্ডটা আছে, যে এলিমেন্টটা আছে লেড Pb, তার সাথে অ্যাড হচ্ছে হয়ে নতুন এক ধরনের প্রোডাক্ট তৈরি করছে। তো এটাকে ডিটেলে একটু বলা যায় যে কোনো একটি রিয়াক্ট্যান্ট কম্পাউন্ডের একটি এলিমেন্ট তার কি করে না প্লেস চেঞ্জ করে আদার কম্পাউন্ডের এলিমেন্টের সাথে অ্যাড হয়, এবং এটা এখানে অবশ্যই মনে রাখবে যে সবসময় রিয়াক্ট্যান্টের কোনো একটা এলিমেন্ট কার সাথে অ্যাড হবে, রিয়াক্ট্যান্টে কখনোই অ্যাড হবে না, সবসময় প্রোডাক্টের এলিমেন্টের সাথে অ্যাড হবে। তো এই ধরনের স্থান পরিবর্তন বা প্লেস চেঞ্জের যে রিয়াকশনগুলো দেখা যায় সেগুলোকে বলা হয় ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তো ডেফিনেশনটা আর একবার দেখা যাক। A displacement reaction is a chemical reaction which one element take place to another element in a compound. তো এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর মনে রাখতে হবে যে a more reactive element displace a less reactive element from its compound. তার মানে কোনো একটি কম্পাউন্ডের ক্ষেত্রে কোনো একটি রিয়াকশনে যে কম্পাউন্ডটা থাকে তাদের তোমার দেখতে হবে কোনটা হচ্ছে মোর রিয়াক্টিভ এবং কোনটা লেস রিয়াক্টিভ। যে বেশি রিয়াক্টিভ তার সাথে কম্পাউন্ড ফর্ম হবে প্রোডাক্টে কি। তার মানে যদি এখানে
তোমাকে দেখতে হবে এলিমেন্ট পিবি আছে লেড, আর এখানে কি আছে কপার। এই দুটোর মধ্যে লেডের রিঅ্যাক্টিভিটি বেশি কার তুলনায়, না কপারের তুলনায়। তো সেই কারণে করবে কি, প্রোডাক্ট যখন ফর্ম করবে এই ক্লোরাইডটা সবসময় লেডের সাথে অ্যাটাচমেন্ট হবে, হয়ে নতুন কম্পাউন্ড ফর্ম করবে। আর ফ্রি স্টেট হিসেবে কপারটা থেকে যাবে, ফ্রি অবস্থায় থেকে যাবে কপার। কারণ কি, যেটা লেডটা, কপার এবং লেডের মধ্যে লেডের রিঅ্যাক্টিভিটি বেশি এবং কপারের রিঅ্যাক্টিভিটি তুলনামূলক লেডের থেকে কম। সিমিলারলি নেক্সট এক্সাম্পলও দেখা যায় জিঙ্কের রিঅ্যাক্টিভিটি বেশি, সেই জন্য জিঙ্ক কি এখানে ফর্ম করছে, না জিঙ্ক সালফেট জেডএনএসও ফর্ম করছে। আর কপার সালফেটের কপারের রিঅ্যাক্টিভিটি কম থাকার জন্য না এ কি করছে, কপারে ফ্রি হচ্ছে থেকে যাচ্ছে। তো সেই কারণে এদের বলেছে এ মোর রিঅ্যাক্টিভ এলিমেন্ট ডিসপ্লেস লেস রিঅ্যাক্টিভ এলিমেন্ট ফ্রম ইটস কম্পাউন্ড। তো এই হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। নেক্সটে যাওয়া হয় ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। সেটা কিরকম, ডেফিনেশনটাকে দেখা যাক। কেমিক্যাল রিঅ্যাকশন ইন হুইচ টু কম্পাউন্ডস, কতগুলো, টু কম্পাউন্ডস রিঅ্যাক্ট বাই অ্যান এক্সচেঞ্জ অফ আয়নস টু ফর্ম টু নিউ কম্পাউন্ডস আর কল্ড ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এখানে ডিসপ্লেসমেন্ট থেকে যার রিঅ্যাক্টিভিটি বেশি তার সাথে কি হলো, লেস রিঅ্যাক্টিভিটির এলিমেন্টটা অ্যাড হলো। কিন্তু এইখানে কিন্তু তা হয় না, এখানে এক ধরনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এখানে আরেক ধরনের ডিসপ্লেসমেন্ট। এখানে কি হচ্ছে না, যে নিজেদের মধ্যে কম্পাউন্ডগুলো নিজেদের মধ্যে আয়ন চেঞ্জ করছে, মানে ডিসপ্লেস করছে নিজেদের মধ্যে, অল্টারনেট করছে। তো সেই কারণে এদের, এবং প্রত্যেকে ডবল ডবল করছে। সেটা কিরকম, যে দেখো এখানে কি আছে, প্রথম রিঅ্যাকশনটার ক্ষেত্রে Na2SO4 প্লাস BaCl2 আছে, তাই তো। Na2SO4 এর কি হচ্ছে, সালফার ডাইঅক্সাইড SO4টা কি হচ্ছে, বেরিয়ামের সাথে অ্যাটাচমেন্ট হচ্ছে। আর এখানকার BaCl2 এর Cl2টা এখানে প্রোডাক্টে গিয়ে NaCl এর সাথে অ্যাটাচমেন্ট হচ্ছে। মানে এখানে এরা নিজেদের মধ্যে একে অপরের সাথে স্থান পরিবর্তন করছে। তো এই ধরনের স্থান পরিবর্তনের রিঅ্যাকশনগুলোকে বলা হয় কি, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। সেই জন্য বলেছে ডেফিনেশন, টু কম্পাউন্ডস দ্যাট ইজ টু রিঅ্যাক্ট্যান্ট রিঅ্যাক্ট বাই অ্যান এক্সচেঞ্জ অফ আয়নস। আয়নসগুলোকে SO4 তো একটা আয়ন, SO4 কি হয়, এটাকে ভাঙলে SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস, তো আরেকটা কি আছে Cl2, তাহলে এটা 2 Cl মাইনাস হয়। তো এই দুটো তো আয়নস। সিমিলারলি এখানে এটাও একটা আয়ন, Na প্লাস, আর একটা কি বেরিয়াম, Ba2 প্লাস হয়। তো এরা কি করছে, মেটালগুলো সোডিয়াম বা বেরিয়াম কিন্তু স্থান পরিবর্তন করছে না, করছে কি না, তাদের এই সালফেট এবং তাদের ক্লোরিন গ্রুপটা তাদের নিজেদের স্থান পরিবর্তন করে নতুন নিউ প্রোডাক্ট বা নতুন প্রোডাক্ট প্রডিউস করছে। তো এই ধরনের রিঅ্যাকশনগুলোকে বলা হয় ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। নেক্সট একটা এক্সাম্পল দেখা যায়, সেটার ক্ষেত্রেও সিমিলারলি হবে AlCl3 প্লাস 3NH4 দিয়ে কি তৈরি হচ্ছে, AlOH এর হোল 3 প্লাস 3NH4C। তো এখানেও তাই, এখানকার যে AlCl3 ক্লোরিন সেটা স্থান পরিবর্তন করে কি হচ্ছে না, অ্যামোনিয়াম NH4 এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে, দিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করছে। আবার এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা রয়েছে সেখানকার ওইসটা কি হচ্ছে, অ্যালুমিনিয়ামের সাথে অ্যাড হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে। অবভিয়াসলি এখানে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এখানে ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে যে কোনো একটা, যে দুটো প্রোডাক্ট আমরা পাচ্ছি তার মধ্যে কোনো একটাতে প্রেসিপিটেশন পড়বে, দ্যাট ইজ পিপিটি, সংক্ষেপে এটাকে বলা হয় পিপিটি পড়ে। তো সেটা এই প্রথম রিঅ্যাকশনের ক্ষেত্রে প্রেসিপিটেশনটা কার ক্ষেত্রে পড়বে, না বেরিয়াম সালফেটের ক্ষেত্রে, BaSO4 এর ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কার কাছে পড়বে, না AlOH এর হোল 3 কাছে। সো এই হলো তোমার ডিসপ্লেসমেন্ট
এবং and double displacement reaction. নেক্সট আমরা দেখব অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট কি? দ্য সাবস্টেন্স হুইচ gives oxygen for oxidation and removes hydrogen is called oxidizing agent। মানে অক্সিডেশনের সময় অক্সিজেন কি করছে? দিচ্ছে, মানে দান করছে, সেই ধরনের রিয়াকশনগুলো, এবং তার সাথে রিমুভস হাইড্রোজেন, এবং হাইড্রোজেনটাকে বের করে দিচ্ছে। অক্সিডেশন করানোর জন্য মানে দাঁড়ায় অক্সিজেন করার জন্য যে সাবস্টেন্স অক্সিজেন দান করছে বা গিভস হচ্ছে, এবং কি অক্সিডেশনের ফলে হাইড্রোজেনটাকে বের করে দিচ্ছে, রিমুভস হচ্ছে, সেই ধরনের রিয়াকশন সাবস্টেন্সগুলোকে বলা হয় অক্সিডাইজিং এজেন্ট। ওকে, রিডিউসিং এজেন্ট কি? the substance which keeps hydrogen for reduction, কি হচ্ছে? রিডাকশনের জন্য হাইড্রোজেন গিভস হচ্ছে, দিচ্ছে, দেওয়া হয়, এবং কি রিমুভস অক্সিজেন ইজ কল্ড রিডিউসিং এজেন্ট। রিডাকশনের সময় কি অক্সিজেনকে রিমুভস করা হয়, তো সেই ধরনের রিয়াকশনগুলোকেও, রিয়াকশন সাবস্টেন্সগুলোকে বলা হয় রিডিউসিং এজেন্ট। নেক্সট আমরা দেখব কি এক্সাম্পলস অফ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন রিয়াকশন। তো একটা রিয়াকশন নিয়েছি, সেটা হচ্ছে কপার অক্সাইড CO প্লাস H2 হিট দিয়ে কি হচ্ছে, সিম্পল কপার তার সাথে H2O পাচ্ছি। তো এইখানে আমরা দেখব কোনটা অক্সিডেশন রিয়াকশন, কোনটা রিডাকশন রিয়াকশন, কোনটা অক্সিডাইজিং এজেন্ট এবং কোনটা রিডিউসিং এজেন্ট, এটা ডিটেলসে এক্সাম্পল সহকারে ডিসকাস করব। তো ফার্স্টে দেখো যে এখানে এই কপার অক্সাইড কি করছে, এই অক্সিজেনটা কপার অক্সাইডের অক্সিজেনটা প্রোডাক্ট যখন তৈরি হচ্ছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, দেখ পুরো ব্যাপারটা, কপার অক্সাইড ইজ চেঞ্জিং ইনটু কপার, অবভিয়াসলি, দ্যাট ইজ কি হচ্ছে, অক্সিজেন ইজ বিং রিমুভড বলতে পারি, মানে অক্সিজেন এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা ডেফিনেশন থেকে কি কনক্লুশনে কি আসতে পারি, ডেফিনেশনটা কি ছিল, যে রিমুভাল অফ অক্সিজেন ফ্রম এ সাবস্টেন্স ইজ কল্ড রিডাকশন রিয়াকশন, বা রিডাকশন বলা যায়। তাহলে অক্সিজেনটাকে রিমুভ করা হওয়ার ঘটনাটা হচ্ছে কি না, রিডাকশন রিয়াকশন, সেই জন্য এটাকে এখানে লিখেছি রিডাকশন, অক্সিজেনটা রিমুভ হচ্ছে। নেক্সট কি আছে, হাইড্রোজেন H2, H2 ক্ষেত্রে কি দেখা গেল, যে প্রোডাক্ট হিসেবে H2 পাচ্ছি, মানে একটা অক্সিজেন এখানে অ্যাড হলো, তার মানে কি H2 is changing into H2O water, that is oxygen is being added to the hydrogen, হাইড্রোজেনের সাথে কি হলো, অক্সিজেন অ্যাড হলো। তো ডেফিনেশনে আমরা কি দেখেছিলাম, যে addition of oxygen to a substance is called oxidation। তাহলে সেই কারণে এখানে কি, যেহেতু অক্সিজেন অ্যাড হলো, সেই জন্য এই ঘটনাটাকে বলা হয়, বা এই রিয়াকশনটাকে বলা হয় অক্সিডেশন রিয়াকশন। তো ফাইনালি আমরা এখান থেকে কি বলতে পারি, সো we can say that copper oxide CO is being reduced to copper and hydrogen H2 is being oxidized to water, তাই তো, copper oxide reduced to copper and hydrogen H2 being oxidized to water। তো এইখান থেকে আমরা কি পেলাম, এই অক্সিডাইজিং সাবস্টেন্স H2 আর কি রিডিউসিং সাবস্টেন্স কপার অক্সাইড CuO। ওকে, নেক্সট কি অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্টটা কিভাবে হলো সেটা দেখব। তাহলে উপরে রিয়াকশনে কি দেখলাম, কপার ইজ গিভিং দ্য অক্সিজেন, কপার কি গিভিং দ্য অক্সিজেন রিকোয়ার্ড ফর অক্সিডেশন। অক্সিডেশন এই রিয়াকশনটা করার জন্য, অক্সিডেশন রিয়াকশনটা করানোর জন্য
কি করলো, কপারটা এখানে কপার অক্সাইডের অক্সিজেনটা গিফটস করলো, মানে দিয়ে দিল। দেওয়ার ফলে কি হচ্ছে, নিজে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে। বাই ডেফিনেশনে আমরা কি দেখেছিলাম, অক্সিডাইজিং এজেন্টের গিভস অক্সিজেন ফর অক্সিডেশন, অক্সিডেশনের জন্য অক্সিজেন গিভস করবে, কপার করলো, সেই কারণে এটা হচ্ছে সিইও বা কপার অক্সাইড অক্সিডাইজিং হিসেবে কাজ করছে। আবার কি দেখছি, এখানে H2 কি করলো, যে H2 এখানে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে। কিরকম, যে কপার অক্সাইড থেকে যে অক্সিজেনটা বেরিয়ে গেল, সেই অক্সিজেনটা কি হলো, H2 সাথে হাইড্রোজেনের সাথে অ্যাড হয়ে ওয়াটার ফর্ম করছে। তার মানে হাইড্রোজেন ইজ রেসপন্সিবল ফর রিমুভিং অক্সিজেন ফ্রম কপার অক্সাইড। আবার বলছি, হাইড্রোজেন ইজ রেসপন্সিবল ফর রিমুভিং oxygen from copper oxide, therefore hydrogen that is H2O is reducing agent here। তাহলে এখানে যেহেতু হাইড্রোজেন অক্সিজেন কে অ্যাচিভ করছে, মানে গিভ সেই কারণে অ্যাচিভ করছে, তো সেই কারণে আমরা বলতে পারি যে H2 হচ্ছে রিডিউসিং হিসেবে কাজ করছে। এইখানে আরেকটা আগের স্লাইডে তোমরা দেখো রেডক্স রিয়াকশন, এটাকে ছাড়া পড়ে গেছে আমার, তো সেইটাকে আমি ডিসকাস। রেডক্স রিয়াকশন কি হয়, যে রেডক্স REDO এক্স রেডক্স রিয়াকশনের ক্ষেত্রে কি হচ্ছে, খুব সিম্পল জিনিস এটা, যে এই পুরো রিয়াকশনটাকে গোটাটাকে, দ্যাট ইজ রিডাকশন এবং অক্সিডেশন, দুটো রিয়াকশন হচ্ছে, তো একটা রিডাকশন রিয়াকশন, একটা অক্সিডেশন রিয়াকশন, এই দুটো রিয়াকশনকে একসাথে আমরা বলতে পারি রেডক্স রিয়াকশন। মানে রিডাকশন এবং অক্সিডেশন একসাথে যে রিয়াকশনে ঘটবে, এবং সব ক্ষেত্রেই ঘটে, রিডাকশন এবং রিয়াকশন যে রিয়াকশনে ঘটবে সেই রিয়াকশনে অক্সিডেশন অবশ্যই হবে, এবং দুটোকে একসাথে বন্ডিং করে আমরা বলতে পারি রেডক্স রিয়াকশন। এবার এটা নামটা কিভাবে এলো, দেখো এইখানে রিডাকশন আছে, রিডাকশন থেকে আমরা RED নেব, RED, আর এই অক্সিডেশন থেকে OX নেব, OX, তাহলে পুরো ব্যাপারটা রেডক্স, RED রেড, OX অক্সিজেন, তাহলে রেডক্স রিয়াকশনটা নামের মধ্যেও আছে, এদের নামের মধ্যেই এর রিয়াকশনের ডেফিনেশনটা লুকিয়ে আছে, যে অক্সিডেশন এবং রিডাকশন রিয়াকশন একসাথে যেখানে ঘটছে সেটাই হচ্ছে না রেডক্স রিয়াকশন। সো নেক্সট এবং আজকের পার্ট 2 এর লাস্ট টপিক, corrosion is the process in which metals are eaten up by the action of air, moisture or chemical in their surface। মেটাল সামথিং এখানে ধরলাম আয়রন, দ্যাট ইজ আমরা যে সচরাচর বাড়িতে লোহা দেখতে পাই, যে কোনো টাইপ, পেরেক, বিভিন্ন ক্লিপস, তো সেগুলো কি আমরা কি দেখতে পাই, যে কিছুদিন বাইরে খোলা বাতাসে ফেলে রাখলে কিছুদিন পর সেটাতে এক ধরনের ব্রাউন, ফ্ল্যাক্সি ব্রাউন বা রেড ব্রাউন ফ্ল্যাক্সি এক ধরনের লেয়ার পড়ে যায়, তো সেই জিনিসগুলো হচ্ছে কোরেশন। সেখানে বলেছে corrosion is the process in which metals are eaten by the action of air, moisturizer or chemical on their surface। মানে এয়ার, ওই যে সারফেসের মধ্যে যে এয়ার বা ময়শ্চারাইজার বা কেমিক্যাল রিয়াকশন হলো, সেটা হওয়ার ফলে যে রেড ব্রাউন কালারের ফ্লাক্সিটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে এবং তৈরি হওয়ার ফলে কি দেখা যায়, এটা মানে ইটেন আপ হয়, মানে দ্যাট ইজ ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে যাওয়ার ফলে কি ওটা জিনিসটা নষ্ট হয়ে যায়,
তো এই ঘটনাটা মেনলি মেটাল এলিমেন্টের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সেই জন্য এখানে বলে দেওয়া হয়েছে প্রসেস ইন হুইচ মেটাল আর ইটেন বাই দ্য অ্যাকশন অফ এয়ার, ময়শ্চারাইজার অর কেমিক্যাল। সবসময় এয়ার হবে এমনটা নয়, বা সবসময় ময়শ্চারাইজার হবে এমনটা নয়, কিছু ক্ষেত্রে কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে হতে পারে, এবং সেটা শুধু সারফেসে হবে। ধীরে ধীরে সারফেসটা ব্রেক হতে শুরু করবে, করতে করতে একসময় সেই মেটালটা ডিস্ট্রয় হয়ে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে। তো এই কোরিশনের একটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পলস রয়েছে, সেটা হচ্ছে রাস্টিং অফ আয়রন। সেটা কি জিনিস? when an iron object is left in damp air or for a considerable time, it gets covered with red brown flaky between a substance called rust. This is called rusting of iron. তাহলে যে কোনো আয়রনের কোনো মেটালস, আয়রন প্রোডাক্ট হলো কোনো মেটাল, যদি আমরা লং টাইমস ধরে এমনি নর্মালি ফেলে রাখি, তাহলে কি হয় যে তার মধ্যে এক ধরনের রেড ব্রাউন ফ্ল্যাকি টাইপের সাবস্টেন্স জমা হয়ে যায়। এই যে সাবস্টেন্সটাকে, সেইটাকে আমরা বলি কি না, রাস্ট। এবং পুরো ঘটনাটা, যে রাস্ট, যেটা রাস্ট হচ্ছে রেড ব্রাউন ফ্লাকি সাবস্টেন্সটা পুড়ে থাকছে এবং রিয়াকশনস হচ্ছে, সেই পুরো ঘটনাটাকে বা ইনসিডেন্টটাকে আমরা বলছি কি না, রাস্টিং অফ আয়রন। তো এটার একটা এক্সাম্পল দেখা যায়, রাস্টিং অফ আয়রনের এক্সাম্পল। এটা কি মেটাল বলেছে এফি, এফি মানে আয়রন, তার সাথে কি এয়ারের অক্সিজেন এবং তার সাথে H2O। এবার এখানে এক্স কেন হলো সেটা আমি পরে আসছি। তো রিয়াকশন করে কি তৈরি করছে? হাইড্রেট আয়রন তৈরি করছে, সেটা কি Fe2O3 ডট XH2O। ডট মিনস এখানে মাল্টিপল অবস্থাতে থাকছে। তাহলে আয়রন অ্যান্ড অক্সিজেন রিয়াক্ট উইথ H2O টু প্রডিউস, কি তৈরি করছে? হাইড্রেট আয়ন। তো এবার এখানে এক্সটা কেন দিয়েছি সেটাতে আসছি। এক্সটা দেওয়ার অর্থ, এখানে তো H2ওটা ঠিক কতটা দরকার সেটা তো আমরা আননোন, এবার সেটা ভেরিয়েবল যেহেতু, সেই জন্য আমরা এখানে এক্সটাকে আননোন দিয়েছি। সেজন্য এখানে অবভিয়াসলি এখানে এখানে এক্স হিসেবে দেওয়া হয়েছে। এখানে সংখ্যা যায় না, তো সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যাই পসিবিলিটি হোক। তো এটার কিছু ন্যাচারাল এক্সাম্পল দেখা যায়, শিপস, ব্রিজেস, কার বডিজ এক্সেট্রা। এইসব ক্ষেত্রে এদের ক্ষেত্রে কি হচ্ছে, যে এদের ক্ষেত্রে এই রাস্টিং অফ আয়রন বা কোরিশনটা সহজে লক্ষ্য করা যায়। নেক্সট লাস্ট টপিক হচ্ছে র্যান্সিডিটি। র্যান্সিডিটি আর কোরিশন প্রায় মোটামুটি একই রকম জিনিস। র্যান্সিডিটির ক্ষেত্রে কি বলেছে? দ্য কন্ডিশন প্রডিউসড বাই এরিয়াল অক্সিডেশন অফ ফ্যাট and oils in food marked by unpleasant smell and taste is called rancidity. খুব সিম্পলি বলতে গেলে, যেটা আমাদের বাড়িতে অনেক সময় নষ্ট খাবার আমরা লক্ষ্য করি, সেই ঘটনাটাই হচ্ছে র্যান্সিডিটি। সেগুলো আমরা কি খেতে না পেরে ফেলে দিই, ঠিক আছে? তো সেটাকে বলা হয় র্যান্সিডিটি ইন কেমিস্ট্রি। তো ডিটেলটা আরেকটু বলা যায়, সেটা হচ্ছে যে the condition produced by aerial oxidation of fats and oil foods. অয়েলি এবং ফ্যাটস টাইপস অফ ফুডের ক্ষেত্রে কি হয়? এরিয়াল অক্সিডেশন পসিবিলিটি থাকে। এরিয়াল অক্সিডেশনটা কি? যে ইন এয়ারে যে বা অক্সিজেন থাকে, বা অক্সিজেন কম্পোনেন্ট থাকে, বা অন্য এয়ার কম্পোনেন্ট, ওই ফ্যাটস আর অয়েলস কম্পাউন্ড ফুডের সাথে এরা ডাইরেক্টলি রিয়াক্ট করতে পারে, এবং রিয়াক্ট করার ফলে সেটা কি করে, ওরা খাবারটাকে ডিস্ট্রয় করে দেয় বা নষ্ট করে দিতে পারে। এবং নষ্ট করার ফলে কি তৈরি হচ্ছে? আনপ্লেজেন্ট স্মেল তৈরি হয়, একটা টেস্ট, যেটা হওয়ার জন্য আমরা খেতে পারি না। তো এবার ফ্যাট অয়েল নর্মালি তো হবে না, সেটা খাবারটা কি হবে, দীর্ঘদিন ধরে বা একদিন বা দীর্ঘদিন না, ঠিক একদিন বা দুদিন ফেলে রাখলে এই ধরনের খাবার অটোমেটিকলি এরিয়াল অক্সিডেশন পসিবল হয়। সেই কারণে এই র্যান্সিডিটিটা লক্ষ্য করা যায়। এই ধরনের খাবার কখনোই খাওয়া উচিত না, এগুলো যথেষ্ট
হার্মফুল ফুড হয় এবং আলটিমেটলি ডেথও হতে পারে। মানুষ বা যেই খাক, হিউম্যান বিংও খেলেও তাদের হবে, অ্যানিম্যালস, লিভিং অ্যানিম্যালস খেলে তাদের ক্ষেত্রে ডেথ পসিবল। সেই জন্য এই ধরনের আনপ্লেজেন্ট স্মেল অর টেস্ট এই ফুডগুলোকে সবসময় না খাওয়াটাই উচিত। ফাইনালি আরেকবার ডেফিনেশনটা দেখে নিই। দ্য কন্ডিশন produced by aerial oxidation of fats and oil in foods marked by unpleasant smell and taste is called acidity. So আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পুরো ব্যাপারটা ঠিকঠাক বুঝতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন নিজেদের বন্ধুদের সাথে, এবং স্পেশালি যারা ক্লাস 10-এর স্টুডেন্ট আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন, তারা যেন এই লকডাউনের এই পরিস্থিতিতে আমার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়। এগেন থ্যাংক ইউ সো মাচ।